আমি পদ্মজা, লিখেছেন এলমা বেহরোজ। 14 পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। নিস্তব্ধ অন্ধকার গড়ে বিছানার এক কোণে অসহায় পুতুলের মতো পড়ে আছে পদ্মজার দেহ। তার হাত পা মোটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, গায়ে লেগে থাকা ঘামের ভেজা গন্ধ আর চোখের কোণে জমে থাকা শুকনো কান্নার দাগ তার দুঃসহ অবস্থাকে আরো প্রকট করে তুলেছে। দুপুর পর্যন্ত সে এই ঘরের স্বাধীনভাবে হাঁটাহাঁটি করছিল। যখন ওই পাশের ঘর থেকে বেশি এলো মেয়েদের মর্মান্তিক আর্তনাদ, তখন তার মন অস্থির হয়ে উঠল। হৃদয় জুড়ে দুশ্চিন্তার স্রোত বয়ে গেল। আতঙ্কের তাড়নায় সে দরজার কাছে গিয়ে কয়েকবার কড়া নাড়ল, কি হচ্ছে জানার জন্য চেঁচামেচি করল, যার ফলে তার এই শোচনীয় অবস্থা। পাতালপুরিটা একটা জটিল গোলকধাঁধা, যার কেন্দ্রে রয়েছে একটি প্রশস্ত ঘর। এই কেন্দ্রীয় ঘরের মাঝখানেই নরম গদিযুক্ত আসন, যেখানে আমির এখন বিষণ্ণ মুখে বসে আছে। তার দুই পাশে দুটি রহস্যময় দরজা, একটাই লেখা শূন্য প্রতিধ্বনি, অন্যটিতে অন্ধকারের চোখ। প্রতিটি দরজার পেছনে রয়েছে আরও বহু ঘরের জটিল বিন্যাস। এই গোপন পাতালপুরীর প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে অজানা রহস্য ও না বলা অনেক জীবনের যন্ত্রণা। আমিরের কপালের শিরাগুলো দপদপ করছে। মনের গভীরে চলছে একটি নীরব যুদ্ধ। পাতালপুরীর নিস্তব্ধতা ভেদ করে শোনা যাচ্ছে তার অস্থির শ্বাসের শব্দ, যা এই রহস্যময় পরিবেশকে আরও গম্ভীর করে তুলেছে। সকালে মজিদ আর খলিলের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানিয়েছে রিদওয়ান ধীরে ধীরে চেতনা ফিরে পেয়েছে। চোখ খুলছে বটে, কিন্তু তার দেহ ভীষণ দুর্বল। আমিরের কাছে এসব কোনো অর্থ বহন করে না। তার মনে একটাই বিশ্বাস, যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ লড়াই করার মতো শক্তি আছে। অনুভূতি, করুণা, এসবের কোনো স্থান নেই তার মতো পাথর মন মানুষের জীবনে। তাছাড়া তাদের এই ছায়াময় জগতের অলিখিত নিয়মগুলো কঠোর। কেউ আহত হলে বাইরে সাহায্য নেওয়া নিষেধ, নিজেদের ক্ষত নিজেরাই সামলাতে হবে। তাই হাসপাতালে রাখার কোনো প্রশ্নই ওঠে না। পাতালপুরীর দরজা ভারী শব্দে তুলে খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো তিনটি ছায়া, মজিদ, খলিল আর তাদের মাঝে প্রায় আধভাঙ্গা দেহ নিয়ে দাঁড়িয়ে রেদওয়ান। তার মুখ ধূসর, চোখের নিচে কালচে দাগ, মাথায় চারপাশে সাদা ব্যান্ডেজ পেঁচানো। খলিলের এক হাতে ঝুলছে নানা ধরনের ওষুধের প্যাকেট, অন্য হাতে স্যালাইনের বোতল। ভিতরে ঢুকেই মজিদ চারপাশে একবার নজর বুলিয়ে নিল। প্রশ্ন করলেন, তোর বউ কোথায়? আমিরের মুখে একটু পরিবর্তন দেখা গেল না। তার ঠোঁট শক্তভাবে চেপে ধরা। পদ্মজার প্রসঙ্গ সে এড়িয়ে যেতে চায়। খলিল বলল, এই ছেলের কলিজাটা বড্ড বড় হইছে, এইখানে আইয়া পড়ছে। আমি কইতাছি ভাই, ওরে সময় থাকতে সরাইয়া না দিলে একদিন আমার গোড়াই সরাইয়া দিব। বাবলুর মতো জান খুনিরে মাইরা ফালাইছে, আর আমারে পারবো না। আমির আচমকা উঠে দাঁড়ালো। খলিলকে ধাক্কা দিয়ে সরিয়ে রেদওয়ানের শার্টের কলার মুঠোয় ধরে কাছে টেনে নিল। তার চোখ দুটো ক্রোধের লিলিহান শিখা, দাঁত কিরমির করে পিস গলায় গর্জে উঠল। পদ্মজার গলায় দাগ হলো কি করে? রেদওয়ানের মুখ লাল হয়ে উঠল, হাঁসফাঁস করতে লাগলো। মজিদ দ্রুত এগিয়ে এসে আমিরকে সরালেন, শান্ত গলায় বললেন, মারিস না, ওর অবস্থা ভালো না, মরে যাবে। আমিরের দৃষ্টি রেদওয়ানের দিকে, তার চোখে আগুনের ঝিলিক। কুত্তার বাচ্চারে আমি জবাই করে ছাড়ব। মাজিদ বললেন, এখন বইয়ের প্রতি মায়া দেখানোর সময় না, 8 দিন মাত্র বাকি। রেদওয়ানকে সুস্থ হতে হবে। আমাদের হাতে অনেক কাজ। 8 দিনের মধ্যেই 21টা মেয়ে জোগাড় করতে হবে। আমির খলিলকে হুকুম দিল, তোর ছেলের ঘরে নিয়ে যা। খলিল নিজের ছেলের ঘরে নিয়ে দ্রুত জায়গা ছাড়ল। মজিদ চতুর্দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে ধীর কণ্ঠে বলতে শুরু করলো, বাবু, আমরা সবাই এখন একটা সূচের আগায় দাঁড়িয়ে আছি। আমাদের মন প্রাণ সবকিছু একটা লক্ষ্যে কেন্দ্রীভূত হওয়া চাই, অন্য কোনো চিন্তার জায়গা নেই। একটু থামলে আমিরের মুখের প্রতিক্রিয়া বুঝতে, তারপর আরও গাঢ়স্বরে বলতে লাগলেন, এই সাম্রাজ্য আমাদের গড়া, তোর গড়া। এটা যদি ধ্বংস হয় তাহলে আমাদের অস্তিত্ব মুছে যাবে। তোর হাতে এর দায়িত্ব তুলে দিয়েছিলাম, কারণ আমি জানি তুই ভাগের বাচ্চা। তোর মধ্যে আমি দেখি সেই অদম্য সাহস
সেই নির্মম শক্তি। তুই পারবি সব বাধা চূর্ণ করতে। মজিদের চোখে তখন ভয়ঙ্কর দুর্দতা। তিনি আমিরের কাঁধে হাত রেখে শেষ কথাগুলো বললেন, মনে রাখবি, এই পৃথিবীতে অর্থের চেয়ে বড় কিছু নেই। অর্থই শক্তি, অর্থই ক্ষমতা। অর্থ দিয়ে সব কেনা যায়, মানুষের বিবেক, তাদের আত্মা, এমনকি তাদের জীবনও। তাই অর্থের জন্য যা করতে হয় কর, পিছপা হবি না, কারণ অর্থই তো সবচেয়ে বড় অস্ত্র। আমিরের ভেতরে একটা ঝড় বয়ে গেল। পদজার প্রতি তার মোহ উবে গেল কুয়াশার মতো। মজিদের কথাগুলো তার মনে গভীরে গিয়ে স্পর্শ করছে। নতুন করে জন্ম নিল সে, একজন নিষ্ঠুর নির্মম ব্যবসায়ী হিসেবে। শূন্য প্রতিদ্বন্দ্বিতে গেল সে মজিদকে নিয়ে। প্রথম ঘরে পা দিতেই তাদের চোখ পড়ল হৃদয় বিদারক দৃশ্যটি। মেঝেতে চড়িয়ে চিড়িয়ে রয়েছে অসহায় মেয়েগুলো, যেন জলে আটকা পড়া মাছ। কেউ কেউ এখনো নড়াচড়া করছে। আরবিদ ঘরে ঢুকে গম্ভীর স্বরে জানালো, 2টা মেয়ে মারা গেছে। আমির ব্রুকুচকে জিজ্ঞাসা করলো, কোন 2টি? লাঠি নিয়ে 2টি নিথর দেহ দেখিয়ে দিল আরবিদ। আমি নির্দেশ দিল, ওদের আলাদা করো। একটা বস্তা ছুরি আর রামদা নিয়ে এসো। চাচাকে খবর দাও। আরবিদ মাথা নেড়ে বেরিয়ে গেল। মজিদ ঠোঁট কামড়ে একটু থেমে গিয়ে জিজ্ঞাসা করলো, আজ তাহলে ট্রলার লাগবে। লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে। মন্তকে বলে দিবেন বড় নদীতে ফেলতে, মদিনীতে যেন ফেলে না আসে। শফিক জানিয়েছে কয়েকদিন পর একই জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে, তাই থানায় নাকি তদন্ত শুরু হয়েছে। মজিদের চোখে একটুখানি বিরক্তির ঝলক দিল, গলায় ক্ষোভ জোরে পড়ল। মন্তকে জুতাপেটা করতে হবে। বারবার বলার পরেও একই ভুল করে যাচ্ছে। 2-4টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ সাবধানে খাবারের প্লেটটি বিছানার পাশে রাখলো। তারপর ধীরে ধীরে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। মুক্তির স্বাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পদ্মজার ভেতরে যেন একটা ঝড় জেগে উঠল। রাফেদ কিছু বুঝে ওঠার আগেই সে হঠাৎ একটা প্রচণ্ড ধাক্কা দিল। অপ্রস্তুত রাফেদ হুমড়ি খেয়ে আছড়ে পড়ল 200 বছর পুরনো পাতালপুরের দেওয়ালে। আঘাতের তীব্রতায় তার মাথা ঝিমঝিম করতে লাগলো। চোখের সামনে অসংখ্য তারার জিলকানি বেশি উঠল। পদ্মজা মুহূর্তেই সুযোগ কাজে লাগিয়ে বেরিয়ে গেল। তার মনে ছিল একটাই ভরসা, আমিরের নির্দেশ ছাড়া কেউ তাকে আঘাত করবে না। সেই সাহসে ভর দিয়ে নির্ভয় রাফেদকে ফাঁকি দিয়ে ছুটে চলল। তার লক্ষ্য শূন্য প্রতিধ্বনি। প্রথম ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো সে। শ্বাস ভারী হয়ে উঠছে, হৃৎপিণ্ড যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। ভিতর থেকে ভেসে এলো পদ্মজার মাজিদ হাওলাদারের কুৎসিত হাসি আর মেয়েদের কাতর গুঙ্গানির শব্দ। পদ্মজার শরীরের প্রতিটি লোম কূপ খাড়া হয়ে গেল। সাহস সঞ্চয় করে দরজা ঠেলে উকি দিয়ে যা দেখল তা গতকালের চেয়েও ভয়াবহ। মেঝেতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রতিটি মেয়ে বিবস্ত্র অবস্থায় অসহায়ভাবে পড়ে আছে মৃত্যুর অপেক্ষায়। আর মাজিদ হাওলাদার পাশবিক আনন্দে লাঠি দিয়ে মেয়েদের আঘাত করছে। কিছুটা দূরে দামি চেয়ারে বসে নিরাসক্তভাবে কাগজপত্র দেখছে আমির। পাশেই খলিল হাওলাদার একটা দেহ ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে বস্তায় ভরছে, যাতে কেউ শনাক্ত করতে না পারে। সামনে রয়েছে 3টে ভয়ঙ্কর রামদা। বিভৎস দৃশ্যটি দেখে পদ্মজার ভূমি উগরে আসতে চাইল। শরীর জুড়ে ছড়িয়ে পড়ল দাবানলের উত্তাপ। সে ঝড়ে বেগে ছুটে গেল, খলিলকে জোরে ধাক্কা মারল। বৃদ্ধ শয়তান হুমড়ি খেয়ে পড়ল মেঝেতে। নাক থেকে রক্ত জড়তে লাগলো গল গল করে। খলিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, পদ্মজার চুলের মুঠি ধরতেই আমির এক ঝাটকায় খলিলকে সরিয়ে দিল। পদ্মজাকে জড়িয়ে ধরল। আমিরের স্পর্শে বিদ্যুৎ খেলে গেল পদ্মজার সারা শরীর। এই ঘৃণ্য মানুষটার ছোঁয়া তার কাছে বিশ্বের চেয়েও ভয়ানক। প্রচণ্ড জোরে আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সে। মেঝে থেকে একটা রামদা তুলে আমিরের দিকে তাক করল। সাপের মতো হিস হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে ফেলবো, একদম মেরে ফেলবো। থর থর করে কাঁপছে তার সারা শরীর। চোখের সামনে চড়িয়ে চিটিয়ে আছে মেয়েদের রক্তাক্ত দেহ। ভিতরটা তার খা খা করছে, যেন বুকের ভিতরটা শূন্য করে দিয়েছে কেউ। মায়ের মুখে শোনা পাক সেনাদের বর্বরতার গল্প চোখের সামনে
জীবন্ত হয়ে উঠেছে। খলিলের হাতে ছুরি তুলে পদ্মজাকে লক্ষ্য করে আমির গর্জন করে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা। আমিরের চোখে মুখে এমন পাশবিক হিংস্রতা এবং পদ্মজার গা শিরশির করে উঠল। সাহস সঞ্চয় করে আবারও রামদা তুলে দৌড়ল সে। গলায় কাঁপুনির সত্ত্বেও দৃঢ়তা আনার চেষ্টা করল। সবাইকে ছেড়ে দিন, না হইলে আমি আপনাদেরকে শেষ করে দেব। তার সারা শরীরে ঘামের একাগার, জড়িয়ে যাচ্ছে কথাগুলো। চোখ দুটি চটপট করছে, গোলাচ্ছে মাথার ভেতরটা। পেট থেকে ঢেলে উঠেছে বমি। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনে ঘাড় ঘেরাতে আমির সুযোগ বুঝে পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। রাগে হতাশায় অস্ফূর্ত আর্তনাতে বেরিয়ে এলো পদ্মজার মুখ দিয়ে। আমির পদ্মজাকে নিজের দিকে ঘুরিয়ে গর্জে উঠল, এবার সীমা ছাড়াচ্ছে। থামো। পদ্মজা থেমে থাকার মেয়ে নয়। প্রাণপণে লড়াই করে আমিরের হাত পা খামচে রক্তাক্ত করে তুলল। চটপট করতে করতে শাড়ি খসে পরে দেহের অনেকটা অনাবৃত হয়ে গেল। আমির জানে তার বাপ চাচা কি ধরনের মানুষ, কতটা নীচ এবং বিকৃত তাদের মানসিকতা। তাই দ্রুত শাড়ি দিয়ে দেহটা ঢেকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল পদ্মজাকে। এত ধকল সহ্য করতে না পেরে পদ্মজা হঠাৎ বমি করে ফেলল। সেই বমি চিটকে পড়ল আমিরের চোখ মুখে। বিরক্তিতে মুখ কুঁচকে উঠল তার। স্ত্রীকে কোলে নিয়ে অন্ধকারের চোখের দিকে পা বাড়ালো সে। দুর্বল শরীর নিয়েও পদ্মজার চোখে জ্বলছে অদম্য সাহস। কিন্তু আমিরের পৌরুষের দাপটে শেষমেশ হার মানল। বুক পেটে কান্না বেরিয়ে এলো ভাত ভাঙ্গা বন্যার মতো। পদ্মজাকে মেঝেতে নামিয়ে পিছিয়ে গেল আমির। একই শুরু হলো। তার রাজত্বে এমন বিপর্যয় কখনো আসেনি। পদ্মজা বারবার কাজে বাগড়া দিচ্ছে। অন্দরমহলে পাঠানোরও উপায় নেই। রিদওয়ানকে আঘাত করার পর তার উপর আর ভরসা নেই। যে কোনো মুহূর্তে যা ইচ্ছা করতে পারে। শুধু সেই পারে তাকে নিয়ন্ত্রণ করতে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল আমির, যতদিন এখানে আছে পদ্মজাকে বন্দি করে রাখবে। কোনোভাবেই বাঁধন খুলবে না। সামনে পা বাড়াতেই পদ্মজা চিৎকার করে উঠল, দূর হয়ে যা, আমার গা গিনগিন করছে। প্রচণ্ড ঘৃণায় আমিরের পায়ের কাছে থুতু ফেলল পদ্মজা। আমির তৎক্ষণাৎ পদ্মজার হাত দুটি পেছমোড়া করে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলল। তারপর বিছানায় চুরে ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, বড় ভুল করলে এখানে এসে। নাক না গলালে শান্তিতে থাকতে। পদ্মজা তখনও রাগে পুষছে। হাত পা বাঁধা হলেও মুক্ত খোলা। মুখে থুতু দিয়েই বুঝিয়ে দিল আমিরকে সে কতটা ঘৃণা করে। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথায় রক্ত উঠে গেল। পদ্মজা, আমার নাম মুখে আনবেন না, পিচাস কোথাকার, গর্জে উঠল পদ্মজা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। আমির হুঙ্কার দিল, আপনি আমাকে মারবেন না, এমন ভুল আশা আমি করিনি। তীব্র ব্যঙ্গের সুরে জবাব দিল পদ্মজা। দুজনের চোখে আগুন জ্বলছে। সেই দুই প্রতিদ্বন্দ্বী যোদ্ধার মুখোমুখি দাঁড়িয়েছে। একজনের শারীরিক শক্তিতে বলিয়ান, অন্যজন মানসিক দৃঢ়তায় অটল। মজিদ আরাম কেদারায় ঘা এলিয়ে বসে আছেন। পদ্মজার চিন্তায় তার মনে আতঙ্কের ঢেউ খেলছে। কল্পনায় তিনি পদ্মজাকে বারবার নিষ্ঠুরভাবে হত্যা করছেন, যদিও তা বাস্তবে সম্ভব নয়। অন্তত ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ আমিরের মন জুড়ে পদ্মজার মোহিনী রূপ বিরাজ করছে। তিনি খলিলকে গম্ভীর স্বরে বললেন, আমিরকে পদ্মজার কবল থেকে নিয়ে আয়। এই বেহায়া ডাইনি নিজের সৌন্দর্য দিয়ে আমিরের মূল্যবান সম্পদকে বশীভূত করে রেখেছে। খলিলের কানে মজিদের কথা ঢোকেনি। ক্রোধে পুষছে তিনি। মজিদ সর্বদা তার এবং রিদওয়ানের সঙ্গে পশুর মতো আচরণ করে। বাপ বেটা মিলে বহুবার আমিরকে খতম করার ষড়যন্ত্র এঁটেছে, কিন্তু আমিরকে ক্ষীণ দৃষ্টি, সজাগ কান, আত্মরক্ষায় অসাধারণ দক্ষতার কারণে তাকে আঘাত করার সাহস কুলায়নি। তাছাড়া আমিরের দলের প্রতিটি সদস্য তার মতোই নৃশংস খুনি। তবুও খলিল হাল ছাড়েননি। একদিন সুযোগ আসবেই, সেদিন এক কোপে আমিরের মুন্ডু দর থেকে আলাদা করে দেবেন।
অধিকন্ত মজিদ ও খলিলের চোখের বিষ। সব সম্পত্তি আমিরের নামে লিখে দিয়েছেন। অন্তরের জ্বালা অন্তরেই থেকে যায়। বাধ্য হয়ে আমিরের হুকুমের তালিল করতে হয়, নিজেরা আর খবরদারি করতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সচেতন হয়ে বলল, ভাইজান, আমিরকে বলে আয় রায়পুর যেতে, মেলা বসেছে। খলিল ভেতরে গিয়ে রায়পুরের কথা জানালে দরজা বন্ধ করে বেরিয়ে পড়ল আমির। চলে যাওয়ার আগেই মজিদের হুঙ্কার দিয়ে বলে গেল, পদ্মজার গায়ে যেন আঁচড়টিও না লাগে। পদ্মজা পরে রইল ঘরবন্দি হয়ে। চোখ বেয়ে নামছে অশ্রুধারা, মাথা ঘুরপাক খাচ্ছে, চোখ দুটি বারবার ভারী হয়ে আসছে, মন ও দেহ উভয় বিপর্যস্ত। সেই চোখ বোঝে। পর্দায় বেশি ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের জলে যদি পূর্ণা প্রেমা জড়িয়ে পড়ে। চোখ মেলল পদ্মজা, তার মেরুদণ্ড বেয়ে প্রবাহিত হলো হিমশীতল স্রোত। উদ্বেগে বেড়ে গেল মাথার যন্ত্রণা। দরজা খোলার মৃদু শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে পড়ল। বীর পদক্ষেপে ঘরে প্রবেশ করল রেদওয়ান। তার ঠোঁটে একটা কুটিল হাসি লেগে আছে। সোজা এসে বসলো পদ্মজার পাশে। বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল পদ্মজা। রেদওয়ান বলল, জানো পদ্মজা, এই মুহূর্তের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। কৌতূহলী দৃষ্টিতে তাকালো পদ্মজা। রেদওয়ান তখন আরো উত্তেজিত হয়ে বলল, আমির তোমাকে কি চমৎকার ভাবে না ঠকালো। রেদওয়ানের মুখে বিজয়ীর হাসি। সে আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটি উপভোগ করছে। আরো বলল, তোমাকে অনেক ইঙ্গিত দিয়েছি যাতে আমিরের আসল রূপ চিনতে পারো, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ইঙ্গিতগুলো তোমার আগেই আমিরের নজরে পড়ে যেত। কি অদ্ভুত ভাগ্য ওর! পৃথিবীর সব সুখ নিয়েই যেন জন্মেছে। পদ্মজা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন ইঙ্গিত দিতেন? আপনিও তো এই দলের একজন। রেদওয়ান হতাশার স্বরে বলল, দলের সদস্য হয়েছি বাধ্য হয়ে। শুনো পদ্মজা, আমি তোমাকে অনেক আগ থেকে পছন্দ করতাম। হিসেবে তো তোমাকে আমারই পাওয়ার উচিত ছিল, কিন্তু কে পেল? আমির, যে একজন নারী নির্যাতনকারী, নারী পাচারকারী, খুনি, শয়তান তো আপনিও। আমি শয়তান হলেও তোমার কি? তোমার স্বামী তো। তাকে থামিয়ে দিয়ে পদ্মজা জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছেন? গল্প করতে। মেয়েগুলোকে কেন হত্যা করা হচ্ছে? পদ্মজার চোখে চোখ রেখে তাকিয়ে রইল রেদওয়ান। তার মুখে রহস্যময় হাসি। এতদিন সে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। পদ্মজার আমির যদি শত্রুতে পরিণত হয়, তাহলে তার যে আনন্দ হবে সেটা বোধ হয় স্বর্গেও পাওয়া যাবে না। এই আনন্দটুকু পেতেই অসুস্থ শরীর নিয়ে ছুটে এসে পদ্মজার কাছে রেদওয়ান ধীরে ধীরে পাতালপুরীর অন্ধকার ইতিহাস উন্মোচন করতে লাগলো। 200 বছরের পুরনো এই পাতালপুরী, যা এক সময় ছিল মন্দিরের অংশ। মন্দিরের নিচে গোপনে তৈরি করা হয়েছিল এই পাতালপুরী, যেখানে রাখা ছিল মূল্যবান রত্নখচিত সোনার মূর্তি। কালের বিবর্তনে এই গুপ্তঘর হাওলাদার পরিবারের হাতে চলে আসে। সেই সঙ্গে সঙ্গে শুরু হয় ভয়াবহ অধ্যায়। হাওলাদার বংশের এক পুরুষে নারী আসক্তি এই পাতালপুরীতে পরিণত করে অসংখ্য অপরাধের আখড়ার। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পরিবারের অন্যান্য পুরুষদের মধ্যে। পাতালপুরী হয়ে ওঠে তাদের নিষিদ্ধ বাসনা, চরিতার্থ করার নিরাপদ আশ্রয়। রেদওয়ান বর্ণনা করল কিভাবে এই স্থান ক্রমশ পরিণত হলো নারী নির্যাতন, পতিতাবৃত্ত এবং হত্যার কেন্দ্রবিন্দুতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পাপাচার চলছে। প্রতি বছর নির্দিষ্ট মৌসুমে নিরীহ মেয়েদের অপহরণ করে এখানে আনা হতো। তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার। কেউ কেউ মারা যেত, আর কেউ বেঁচে থাকত। তাদের নির্মমভাবে হত্যা করে লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হতো। এই ভয়াবহ কার্যকলাপের সঙ্গে জড়িত অনেক ক্ষমতাশালী ব্যক্তি। টাকার বিনিময়ে তারা এখানে এসে তাদের কুপ্রবৃত্তির চাহিদা মেটায়। হাওলাদার পরিবারের প্রতিটি পুরুষ সদস্যের কৈশোর থেকে এই পাপাচক্রের জড়িয়ে ফেলা হতো। আমির তরুণ বয়সে নির্যাতন ও পতিতাবৃত্ত পাশাপাশি পাতালপুরীর নারী পাচারের অংশ করে তোলে। পদ্মজা এই ভয়াবহ সত্য শুনে স্তম্ভির হয়ে গেল। 200 বছর ধরে চলে আসা এই নৃশংসতা, যা কেউ রুখতে পারেনি। বাইরে থেকে অতি সম্মানিত এই পরিবার ভেতরে এত কালো। হঠাৎ তার মনে হলো, তাহলে কি আমিরও মেয়েদের দর্শন, সে নিজেও এই পাপের অংশীদার? এই ভাবনায় পদ্মজার শ্বাস
প্রশ্বাস অস্থির হয়ে উঠল। পদ্মজা এই অবস্থা দেখে হাসল রেদওয়ান। গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যা, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা অবশ্যই আমাদের ছোটমান ডায়েরি ইউটিউব চ্যানেলটির চোখ রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।